প্রাচীনকালে মানুষ পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় বিক্রয় করত। উদাহরণস্বরূপ গমের বিনিময়ে চিনি, লবণের বিনিময়ে মাছ, মাংস ইত্যাদি। পরবর্তীতে পণ্য বিনিময় সুবিধার্থে এবং ক্রয় বিক্রয় সুবিধার্থে স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রার প্রচলন শুরু হয়। হাজার হাজার বছর এভাবেই চলতে থাকে। মধ্যযুগে ইউরোপে এত বিশাল সংখ্যক স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রা পরিবহনে নিরাপত্তাহীনতার কারণে অর্থ ব্যবসায়ীরা সর্বপ্রথম অর্থ লেনদেনের পরিবর্তে প্রমিসারি নোট ব্যবহার করা শুরু করে। প্রমিসারি নোট হচ্ছে এক প্রকার দলিল, যেখানে লেখা থাকে মিস্টার এক্স হতে মিস্টার ওয়াই এই পরিমাণ স্বর্ণমুদ্রা বা রৌপ্য মুদ্রা পাওনা আছেন। প্রথম দিকে এই প্রমিসারি নোটগুলো ব্যক্তিগতভাবে এবং ব্যক্তির নামেই নিবন্ধিত বা লিপিবদ্ধ ছিল, কিন্তু পরবর্তীতে খুব দ্রুতই এই প্রমিসারি নোটগুলো একটি লিখিত আদেশে বা রিটেন অর্ডারে পরিণত হয়ে যায়, যেখানে উল্লেখ থাকে যার কাছেই এই প্রমিসারি নোট থাকবে তাকেই যেন নোটে উল্লেখিত পরিমাণ স্বর্ণমুদ্রা বা রৌপ্য মুদ্রা প্রদান করা হয়, অর্থাৎ বর্তমান ব্যাংক চেকের মতো প্রায়। অনেকেই এই নোটগুলোকে নিয়মিত ব্যাংক নোটের পূর্বসূরি হিসেবে দেখে থাকেন, তবে প্রধানত এই নোটগুলো ছিল আদি বিলস অফ এক্সচেঞ্জ এবং চেক। ব্যাংক নোট শব্দটি এসেছে নোটা দি ব্যাংকো থেকে, যার অর্থ নোটস অব দি ব্যাংক। এটি প্রথম প্রচলিত হয় 1400 খ্রিস্টাব্দে। তৎকালীন সময়ে এই ব্যাংক নোটগুলো মূলত কোনো ব্যাংকারের কাছে জমা থাকা মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপা সংগ্রহের জন্য নোটটির ধারকের অধিকারকে স্বীকৃতি দিত। 1400 খ্রিস্টাব্দে এই ব্যাংক নোটগুলো ইউরোপের প্রতিটি অঞ্চলে ব্যবহৃত হতো, তবে 1700 খ্রিস্টাব্দের মাঝামাঝির দিকে এই রিসিটগুলোই পেমেন্ট করার জন্য ব্যবহৃত হতে থাকে। লন্ডনের গোল্ডস্মিথ ব্যাংকার বা স্বর্ণকার ব্যাংকাররা এই রিসিটগুলোকে এক পর্যায়ে পূর্বের ন্যায় প্রকৃত স্বর্ণ আমানতকারীকে নথি হিসেবে না দিয়ে বরং নথি বহনকারীকে প্রদেয় হিসেবে বা পেয়েবল টু দি বিয়ারার অব দি ডকুমেন্ট হিসেবে প্রদান করতে শুরু করে। সোজা বাংলায় বললে স্বর্ণ মুদ্রা কর্য না দিয়ে বরং স্বর্ণ নিজেদের কাছেই জমা রেখে লোকদেরকে এর দলিল বা নথি কর্য হিসেবে দিতে শুরু করে, অর্থাৎ স্বর্ণ মুদ্রার বদলে এর দলিল ধার দিচ্ছে। এর অর্থ হলো এই দলিল বা রিসিট বা এই নোটটি এখন থেকে কারেন্সি হিসেবে ব্যবহার করা যাবে, প্রকৃত স্বর্ণমুদ্রা বা প্রকৃত রৌপ্য মুদ্রার পরিবর্তে। আর এভাবেই কাগজের টাকার প্রথম আনুষ্ঠানিক প্রচলন শুরু হয় ইহুদি স্বর্ণকার বা ইহুদি ব্যাংকারদের হাত ধরেই। এই ইহুদি ব্যাংকাররা তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের পাশাপাশি অন্য মানুষদেরকেও এই রিসিটগুলো কর্য হিসেবে দিত এবং এর উপর সুদ আদায় করত। এই সুদ এবং হারামখুরির জন্য তারা খোদাকে মোটেও ভয় করত না, কারণ তারা বাইবেলকে পূর্বেই বিকৃত করে সুদকে আংশিকভাবে হালাল করে নিয়েছিল। বর্তমান বাইবেল অনুযায়ী সকল ইহুদিদের জন্য অ-ইহুদিদের সাথে সুদে কারবার করা হালাল, তবে কোনো ইহুদির সাথে সুদে কারবার করতে পারবে না। আর এই কারণেই ইউরোপে প্রথমে ব্যাংকিং কনসেপ্টের উদ্ভব ঘটে ইহুদিদের হাত ধরেই। আর তাই ইহুদি ব্যাংকাররা তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের পাশাপাশি অন্য মানুষদেরকেও এই রিসিটগুলো কর্য হিসেবে দিত এবং এর উপর সুদ আদায় করত। অর্থাৎ যারা এই স্বর্ণকার ব্যাংকারদের অ্যাকাউন্টধারী নয় তারাও ব্যাংকে গিয়ে বিভিন্ন অঙ্কের এই রিসিটগুলো ঋণ হিসেবে গ্রহণ করত এবং যে কেউ এই রিসিটগুলো স্বর্ণকার ব্যাংকে গিয়ে জমা দিলে সেই পরিমাণ স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ফেরত পেত। পরবর্তীতে এক পর্যায়ে এই ইহুদি ব্যাংকাররা তাদের নিকট মজুদকৃত স্বর্ণ মুদ্রার মোট মূল্যের চেয়ে অধিক পরিমাণ রিসিট বা নোট ঋণ হিসেবে ইস্যু করা শুরু করে, অর্থাৎ এক কথায় জালিয়াতি। তাদের ধারণা ছিল সকলে একই সাথে একই সময়ে নোট ভাঙাতে ব্যাংকে আসবে না, ফলে এই সুযোগে অধিক পরিমাণ নোট ছাপিয়ে সাধারণদেরকে ঋণ প্রদান করত সুদ আদায় করা যাবে। অর্থাৎ স্বর্ণ না থাকা সত্ত্বেও শুধুমাত্র কাগজ ছাপিয়ে
তাতে স্বাক্ষর করে মানুষকে ঋণ দেয়া এবং সেই ঋণের উপর অতিরিক্ত সুদ আদায় করে মুনাফা অর্জন করা। এভাবে এই পরিবর্তনগুলো একটি সহজ সরল প্রমিসারি নোটকে কাগজের টাকায় রূপান্তরিত করে দেয়, যা ছিল ব্যাংকে রক্ষিত স্বর্ণমুদ্রার বিপরীতে একটি দলিল বা সনদ মাত্র। যেহেতু এই রিসিটগুলো মানি সার্কুলেশন সিস্টেম বা অর্থ সঞ্চালন ব্যবস্থায় ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছিল, তাই আমানতকারীরা অর্থ হিসেবে ব্যবহারের জন্য আরও ছোট ছোট এবং নির্দিষ্ট মূল্যমানের একাধিক রিসিটস তৈরি করার জন্য প্রস্তাব করতে শুরু করে। কারণ সকলের বিশ্বাস ছিল তাদের কাছে, অর্থাৎ এই ইহুদি ব্যাংকারদের কাছে, এই স্বর্ণকার ব্যাংকারদের কাছে যথেষ্ট স্বর্ণমুদ্রা আছে রিসিটগুলোর বিপরীতে। পরবর্তীতে খুব দ্রুতই এই রিসিটগুলো লিখিত আদেশে পরিণত হয় যে যার কাছে এই নোটটি থাকবে তাকে ব্যাংক অর্থ প্রদানে, অর্থাৎ স্বর্ণমুদ্রা প্রদানে বাধ্য থাকবে। এই নোটগুলোই ছিল প্রথম আধুনিক ব্যাংক নোট। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড ছিল প্রথম ব্যাংক যে ব্যাংক নোট স্থায়ীভাবে ইস্যু করে, যা প্রতিষ্ঠিত হয় 1694 সনে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের লক্ষ্যে অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে। চাহিদা মাত্র ব্যাংক নোটটির মূল্য এর বহনকারীকে প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে ব্যাংক অফ ইংল্যান্ড 1695 সালের নোট ইস্যু করা শুরু করে। এই নোটগুলি প্রথমে একটি নির্দিষ্ট পরিমাণের ছিল এবং হাতে লেখা ছিল এবং আমানত বা ঋণ হিসেবে ইস্যু করা হতো। 1745 সালের মধ্যে 20 পাউন্ড থেকে 1000 পাউন্ড পর্যন্ত বিভিন্ন স্ট্যান্ডার্ডাইজড প্রিন্টেড নোট মুদ্রণ শুরু হয়। পুরোপুরি মুদ্রিত নোট, যেখানে আর পেয়ির নাম এবং ক্যাশিয়ারের স্বাক্ষর প্রয়োজন নেই, তা 1835 সনে প্রথম প্রকাশিত হয়। 1862 সালে আমেরিকাতে সর্বপ্রথম ফেডারেল গভর্নমেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস ব্যাংক নোট মুদ্রণ চালু করে। আমরা আগেও বলেছি যে ব্যাংক নোট মূলত এর বহনকারীকে দেয়া একটি প্রতিশ্রুতি যে তারা চাইলে ব্যাংকে গিয়ে নোটটিকে যে কোনো সময় রিডিম করতে পারবে এর মূল্যের জন্য। আর এজন্যই ব্যাংক নোটে লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। ইংল্যান্ডে 1844 সালে দি ব্যাংক চার্টার অ্যাক্ট অফ 1844 এর মাধ্যমে আধুনিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, যেখানে নতুন ব্যাংক নোট ইস্যু করার ক্ষমতা শুধুমাত্র ব্যাংক অফ ইংল্যান্ডকেই দেয়া হয়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ছাড়া ইংল্যান্ডের অন্য কোনো ব্যাংক আর পূর্বের ন্যায় ব্যাংক নোট ছাপাতে পারবে না। এভাবে 1921 সালের মধ্যে অর্থ সরবরাহের পুরো নিয়ন্ত্রণ ব্যাংক অফ ইংল্যান্ডকেই দেয়া হয়। এবার একটু সামনে এগোই, যেটা বলার জন্যই এত আলোচনা। সবাই মনে করে ইউএস ডলার স্বর্ণের মতোই, অ্যাজ গুড অ্যাজ গোল্ড। তবে হ্যাঁ, টেনে টুনে 1971 পর্যন্ত বলা যায় ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত ইউনাইটেড স্টেটসে $20 বিল সমান সমান $20 গোল্ড পিস ছিল, যা ভল্টে রক্ষিত থাকত। তৎকালীন সময়ে আপনি যে কোনো ব্যাংকে গিয়ে এই ডলার বিল, যা একটি রিসিট ফর মানি অথবা একটি ক্লেম চেক অন মানি, তা জমা দিয়ে আপনি আপনার প্রকৃত মানি অর্থাৎ সমমূল্যের স্বর্ণ বা রৌপ্য দাবি করতে পারতেন এবং তারা আপনাকে তা দিতে বাধ্য থাকত। এখান থেকে এটা পরিষ্কার যে চেকটি হচ্ছে কারেন্সি, অর্থাৎ এই ডলারটি হচ্ছে কারেন্সি এবং স্বর্ণ মুদ্রাটি হচ্ছে প্রকৃত মানি, অর্থাৎ সত্যিকারের অর্থ। না হয় কেন কোনো সরকার তাদের ভল্টে স্বর্ণ এবং রৌপ্য মজুদ রাখবে এবং কারেন্সি প্রিন্ট করবে যা ব্যাকড বাই গোল্ড ছিল। এই স্বর্ণ মুদ্রাগুলো কাগজের নোটগুলোকে কনফিডেন্স দিত, যাতে করে সরকার এই রিসিটগুলো বা কাগজের নোটগুলো বা ডলারগুলো প্রিন্ট করতে পারত। এক পর্যায়ে ইউরোপ এবং আমেরিকার সরকারগুলো সেই ইহুদি ব্যাংকারদের মতো কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মজুদ স্বর্ণের চেয়ে কয়েক গুণ বেশি কাগজের নোট ছাপানো শুরু করে। আর এমনটা প্রকাশ্য হয় যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় সকল যুদ্ধে লিপ্ত দেশগুলো রিডিমশন রাইটকে বন্ধ করে দেয়, অর্থাৎ এখন আর পূর্বের ন্যায় ব্যাংকে গিয়ে নোট জমা দিয়ে সমমূল্যের স্বর্ণ বা রৌপ্য দাবি করা যাবে না।
অপরদিকে এই সরকারগুলো ইচ্ছে মতো প্রিন্টিং প্রেসে নোট ছাপাতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়গুলোতে তারা গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড ঠিক করে, যেখানে কারেন্সিগুলো আংশিকভাবে স্বর্ণের দ্বারা ব্যাকড থাকবে। উদাহরণস্বরূপ ইউনাইটেড স্টেটসে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট 1913 অনুযায়ী ফেডারেল রিজার্ভকে অনুমোদন দেয়া হয় যে তারা $50 মূল্যের ক্লেম চেক মানি সার্কুলেশনে সরবরাহ করতে পারবে প্রতি $20 মূল্যের স্বর্ণের জন্য, অর্থাৎ 40% রিজার্ভ রেশিও। ভল্টে থাকা প্রতি $20 গোল্ড পিসের জন্য তারা $50 নোট সার্কুলেশনে প্রবেশ করাতে পারবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় যেহেতু ইউনাইটেড স্টেট যুদ্ধে অংশগ্রহণ করেনি, শুধুমাত্র শেষ 6 মাস ব্যতীত, অতএব কারণে প্রথম 4 বছর ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশগুলো ইউনাইটেড স্টেটসের উপর ভীষণভাবে নির্ভরশীল ছিল। ফলে খাদ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্য এবং অস্ত্র সরঞ্জাম ইউএস থেকে আমদানি করতে হতো এবং তারা এই সকল কিছুর মূল্য স্বর্ণের মাধ্যমে পরিশোধ করত। অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পূর্ববর্তী সময়, অর্থাৎ 1936 সাল থেকে 1942 সাল পর্যন্ত প্রায় 6 বছর ইউরোপ একইভাবে ইউএসের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং সকল কিছুর মূল্য একইভাবে স্বর্ণের মাধ্যমেই পরিশোধ করতে হতো। এজন্য ইউএস এখনও বলে যুদ্ধ নাকি অর্থনীতির জন্য ভালো। হ্যাঁ, যুদ্ধ অর্থনীতির জন্য ভালো যদি না আপনি যুদ্ধে অংশগ্রহণ না করে থাকেন, কারণ অন্যরা যুদ্ধে লিপ্ত হলে আপনার বিক্রয় কয়েক গুণে বৃদ্ধি পায়। পরবর্তীতে 1942-এর আগস্টে আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবীর সকল মানিটারি গোল্ডের প্রায় 2/3 ইউনাইটেড স্টেটসের কাছে মজুদ ছিল, অর্থাৎ পৃথিবীর সকল সেন্ট্রাল ব্যাংক গোল্ডের 2/3। অন্যদিকে ইউরোপের সেন্ট্রাল ব্যাংকগুলোতে জমাকৃত স্বর্ণের পরিমাণ একদমই কমে গিয়েছিল, অর্থাৎ বিশ্বের মানিটারি সিস্টেম প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। এটা আর কাজ করবে না। তবে ইতিমধ্যে ইউনাইটেড স্টেটস পাহাড় সম ডলার ইউরোপকে ঋণ প্রদান করেছিল, ডলারের বন্যা বয়ে দিয়েছিল। প্রথমবারের মতো ইউনাইটেড স্টেটসের কারেন্সি এখন গ্লোবাল কারেন্সিতে পরিণত হয়েছিল। বিশ্বের অন্যান্য দেশ তাদের তৈরি ডলার ব্যবহার করছে রিজার্ভ হিসেবে। অতএব কারণেই বিশ্বের সকল নেতৃবৃন্দরা ইউনাইটেড স্টেটসের নিউ হ্যাম্পশায়ার স্টেটের ব্রেটেন উডসে মিলিত হন 1944 সালে। তারা সেখানে একটি নতুন ওয়ার্ল্ড মনিটারি সিস্টেম চালু করেন, যাকে ব্রেটেন উডস সিস্টেম বলা হয়, যেখানে ফ্রেঞ্চ ফ্র্যাঙ্ক, ব্রিটেনের পাউন্ড স্টার্লিং, জার্মান মার্ক সহ বেশ কয়েকটি বিশেষ কারেন্সি ব্যতীত বাকি সকল কারেন্সি ইউএস ডলার দ্বারা ব্যাকড থাকবে এবং ইউএস ডলার ব্যাকড থাকবে স্বর্ণ দ্বারা, যেখানে পার আউন্স স্বর্ণ $35, অর্থাৎ স্বর্ণ পার্শিয়ালি সাপোর্ট করছে বা কনফিডেন্স দিচ্ছে ডলারকে এবং ডলার সাপোর্ট করছে অন্যান্য কারেন্সিগুলোকে। এইভাবে ডলার বিশ্বের অন্যান্য সকল কারেন্সিগুলোকে স্ট্যাবিলিটি প্রদান করেছে এবং বিশ্বের সকল কারেন্সিকে একত্রে যুক্ত রেখেছে, অর্থাৎ ডলার হয়ে স্বর্ণ পর্যন্ত। অতএব সময় এসেছে ইতিহাসের মঞ্চে প্যাক্স ব্রিটানিকাকে বিদায় জানাবার এবং সময় হয়েছে প্যাক্স ব্রিটানিকাকে প্যাক্স আমেরিকানার মাধ্যমে পরিবর্তন করার, যেখানে গায়ের জোরে সিদ্ধান্ত নেওয়া হয় পৃথিবীতে শুধুমাত্র একটি কারেন্সিকে স্বর্ণের বিনিময়ে ক্যাশ করা যাবে, যাকে বলা হয় রিডিমিং ইন গোল্ড। যেহেতু তারা চাচ্ছিল ইউনাইটেড স্টেটকে পৃথিবীর নতুন রুলিং স্টেট করতে, ব্রিটেনের পরিবর্তে তারা ইউএস ডলারকেই বেছে নেয়। অতএব ব্রেটেন উডসে 1944 সালে ইউনাইটেড স্টেটস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের সিংহাসন দখল করে। এরপর 1971 এসে ডলার স্ট্যান্ডার্ড শুরু হয়, কারণ ইউনাইটেড স্টেটস ক্ষমতা পাওয়ার পর ইচ্ছে মতো ডলার প্রিন্ট করতে থাকে। ব্রেটেন উডস সিস্টেমে সেখানে কোনো রিজার্ভ রেশিও প্রতিষ্ঠিত ছিল না। সেখানে স্পষ্ট করে বলা ছিল না
যে কতটুকু স্বর্ণের বিপরীতে কি পরিমাণ ডলার ছাপানো যাবে। ফলে ডলার ছাপানোর ছাপাখানা ছিল লাগাম ছাড়া। ডলার ছাপানোর এই লাগামহীন ক্ষমতা পাওয়ার পর ইউনাইটেড স্টেটস ডেফিসিট স্পেন্ডিং শুরু করে, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়া। এই ব্যয়ের প্রধান খাত ছিল যুদ্ধের মাধ্যমে নিজেদেরকে বিশ্বের একমাত্র মোড়ল রাষ্ট্রে পরিণত করা, যেমন কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ সহ অন্যান্য যুদ্ধ। ইউনাইটেড স্টেটস এভাবেই কারেন্সি সাপ্লাইকে এক্সপেন্ড করতেই থাকে, সার্কুলেশনে কাগজের ডলার অ্যাড করতেই থাকে এবং সারা পৃথিবীতে সেই মূল্যহীন ডলার এক্সপোর্ট করতেই থাকে। অতঃপর 1960 সালে চার্লস ডি গল, যিনি তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বুঝতে পারেন যে ইউনাইটেড স্টেটস পাকা মাঠে গোল দিচ্ছে এবং দিনের আলোতে নির্লজ্জভাবে জালিয়াতি করছে। অর্থাৎ এই ডলারগুলো শুধুই কাগজ। আমেরিকার কাছে ডলার সমমূল্যের গোল্ড নেই, যা ডলারকে কনফিডেন্স দিচ্ছে। তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেন, অনেক দেশ এখন এটাকেই নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছে যে ডলার স্বর্ণের মতোই মান রাখে। আমেরিকা তাদের স্বার্থ রক্ষায় তাদের ব্যালেন্স অফ পেমেন্টসের ব্যবধানকে নিষ্পত্তির জন্য তারা ফেডারেল রিজার্ভকে ব্যবহার করে ডলার ঋণ হিসেবে গ্রহণ করছে বিনামূল্যে, অন্য দেশগুলোর ক্ষতি করে। কারণ তাদের ঋণ তারা ডলার দিয়ে পরিশোধ করছে, অথবা ঋণের একটি অংশ যা তারা নিজেদের ইচ্ছে মতো প্রিন্ট করছে। আমরা এমন মনিটারি বেজ চাই যেখানে কোনো বিশেষ একটি দেশের চিহ্ন থাকবে না। তিনি আরও বলেন, প্রশ্ন হচ্ছে কোন বেজ? তিনি নিজেই উত্তরে বলেন, আমরা আর অন্য কোনো বেজ বা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া দেখছি না স্বর্ণ ছাড়া। Le fait que beaucoup d'États acceptent par principe des dollars au même titre que de l'or pour les règlements des différences qui existent à leur profit dans la balance des paiements américaine, ce fait entraîne les Américains à s'endetter et à s'endetter gratuitement vis-à-vis de l'étranger, car ce qu'ils lui doivent, ils le lui payent, tout au moins en partie, avec des dollars qu'il ne tient qu'à eux d'émettre. Étant donné les conséquences que pourrait avoir une crise qui surviendrait dans un pareil domaine, nous pensons qu'il faut prendre à temps les moyens de l'éviter. Nous estimons nécessaire que les échanges internationaux soient établis, comme c'était le cas avant les grands malheurs du monde, sur une base monétaire indiscutable et qui ne porte la marque d'aucun pays en particulier. Quelle base? En vérité, on ne voit pas qu'il puisse y avoir réellement de critères, d'étalons autres que l'or. এরপর ফ্রান্স আমেরিকাকে ডলার ফেরত দিয়ে গোল্ডের জন্য দাবি করে। তাদের দেখাদেখি ব্রিটেন, জার্মান ও অন্যান্য কিছু দেশও গোল্ড চাইতে থাকে। সে সময় ইউনাইটেড স্টেটস তার মোট গোল্ড রিজার্ভের প্রায় 50% হারায়, অর্থাৎ 1959 থেকে 1971 পর্যন্ত। এখন ইউনাইটেড স্টেটস বুঝতে পেরেছে যে তাদের খেলা প্রায় শেষের দিকে। অতঃপর নিজেদের চুরি ঢাকতে প্রেসিডেন্ট নিক্সন বাধ্য হয় গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান বাতিল ঘোষণা করতে। অন্যথায় ইউনাইটেড স্টেটসের কাছে শুধু কাগজের ডলারই পড়ে থাকবে। অতঃপর 1971-এর 15ই আগস্ট সেই কুখ্যাত ঘোষণা আসে, যেখানে প্রেসিডেন্ট নিক্সন বলেন, আমি সেক্রেটারি জন কানালিকে নির্দেশ দিয়েছি যাতে করে তিনি স্বল্পকালীনভাবে ডলার থেকে গোল্ড রূপান্তর প্রক্রিয়া বন্ধ রাখেন,
যাতে করে মনিটারি স্ট্যাবিলিটি এবং ইউনাইটেড স্টেটসের স্বার্থ রক্ষা হয়। আমরা খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা এবং সংশোধন নিয়ে আসব, যাতে করে দ্রুত নতুন ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম তৈরি করা যায়। The strength of a nation's currency is based on the strength of that nation's economy. And the American economy is by far the strongest in the world. Accordingly, I have directed the Secretary of the Treasury to take the action necessary to defend the dollar against the speculators. I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability and in the best interest of the United States. তার সেই ঘোষণাকৃত স্বল্পকালীন সময় বোধহয় এখনও শেষ হয়নি। অর্থাৎ আমরা চুরি করেছি, তবে আমাদের বিচার করা যাবে না। আমরা চোর, তবে আমাদের চোর বলা যাবে না। আমরা কথা দিয়েছি, তবে আমরা তা পালন করতে বাধ্য নই। অতএব এখন থেকে আর কোনো কারেন্সি দিয়ে গোল্ড ক্লেম করা যাবে না, ডলার দিয়েও না। এবং সেই দিন থেকে ডলার সহ পৃথিবীর সকল কারেন্সি ফিয়াট কারেন্সি হয়ে যায়, অর্থাৎ এমন কারেন্সি যার পেছনে শুধুই বাতাস। পুরো বিষয়টি যেন একটি তাসের ঘরের মতো, যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে। যখন কারেন্সির পেছনে স্বর্ণ ছিল, তখন আপনার কারেন্সির একটি সিকিউরিটি ছিল, কিন্তু এখন স্বর্ণ মোটেও নেই, যা আপনাকে নিরাপত্তা দিবে এই কাগজের অর্থের বিপরীতে। অতএব ইউনাইটেড স্টেটস 1970 থেকে 1973 পর্যন্ত সেই জাদুর ছড়ি খুঁজছিল, যা এই তাসের ঘরকে আরও অনেক দিন টিকিয়ে রাখবে। অবশেষে তারা সে জাদুর ছড়ি পেয়েও গেল। তবে এজন্য আমাদের আরেকটু ইতিহাস জানতেই হবে। সময় অক্টোবরের 1973 সাল। 1967 6 দিনের যুদ্ধে হারার পর ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চল পুনর্দখলের জন্য মিশর এবং সিরিয়া ইসরায়েলি বাহিনীর উপর 1973 সালে দুই দিক হতে হামলা চালায়। যুদ্ধের পূর্বেই সৌদি আরবের কিং ফাইসাল ঘোষণা দিয়েছিলেন যে যদি সেই যুদ্ধে ইসরায়েলের গোলাম ইউনাইটেড স্টেটস ইসরায়েলকে সহায়তা করে, তবে তারা সকলে, অর্থাৎ তৎকালীন ওপেক সদস্য দেশ সৌদি আরব, কুয়েত এবং লিবিয়া অয়েল এমবার্গো অর্থাৎ তেল নিষেধাজ্ঞা জারি করবেন। সেই শর্ত ভঙ্গ করার কারণে কিং ফাইসাল ঠিকই অয়েল বয়কটের ডাক দেন। এই অয়েল এমবার্গোর টার্গেট ছিল ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, জাপান, পর্তুগাল, সাউথ আফ্রিকা সহ অন্য কিছু দেশ। এই বয়কটের ফলে তেলের বাজারে আগুন লেগে যায়। এক লাফে তেলের দাম 400% বেড়ে যায়। যেখানে পার ব্যারেল অয়েল $3 ছিল, তা বেড়ে $12 গিয়ে পৌঁছে। সেই সময়টাকে বলা হয় অয়েল ক্রাইসিস বা অয়েল শক। আপনার কি মনে হয় আমেরিকা জানতো না যে এমনটা হবে? ঠিকই জানতো। ওই যে বললাম, জাদুর ছড়ির খোঁজ করছে তারা। আরবরাও অবাক এই দাম বৃদ্ধিতে। আর এই সময়টার জন্যই বোধহয় ইউনাইটেড স্টেটস অপেক্ষা করছিল। অতঃপর হেনরি কিসিঞ্জারকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছে এমন একটি চুক্তি হেনরি কিসিঞ্জার করতে সক্ষম হয়, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি। আর এটাই সেই জাদুর ছড়ি। সেই চুক্তির কারণেই তেলের মহাসমুদ্র বিশাল স্বর্ণের পাহাড়ে পরিণত হয়েছে। স্বর্ণের পাহাড়, জি, স্বর্ণের পাহাড়। এখন আর প্রকৃত স্বর্ণের প্রয়োজন নেই। জানেন কি করেছে কিসিঞ্জার? কিং ফাইসাল তার সাথে একমত হয় যে সৌদি আরব এখন থেকে শুধুমাত্র ডলার এবং ডলারেই তেল বিক্রি করবে। সোনা, চাঁদি, হীরা, মানিক নিয়ে গেলেও আর কাজ হবে না, শুধুমাত্র US ডলার। আর তখনই জন্ম নেয় পেট্রোডলার সিস্টেম। এমন এক স্বর্ণের পাহাড় যা এখনও টিকে আছে। যদিও এই চুক্তিটি এখনও গোপন আছে, তবুও আমরা যা বুঝতে পারি তা হল আমেরিকা এই চুক্তির বিনিময়ে অফার করেছে সীমাহীন ডলার, প্রফিট এবং সৌদি রাজ পরিবারের নিরাপত্তা এবং তাদের ক্ষমতার নিশ্চয়তা।
এভাবেই ডুবতে থাকা ডলার আবার জেগে ওঠে, ডলারের চাহিদা আবার বেড়ে যায়। যেহেতু সবার তেল প্রয়োজন, তাই এখন ডলারও প্রয়োজন। এক পর্যায়ে ওপেকের সদস্য দেশগুলো একে একে ডলারেই তেল বিক্রির সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে পেট্রো ডলার নামে এক ভয়ঙ্কর জন্তু জন্ম নেয়, যার কারণে শুধু কাগজের ডলার আজ এত মূল্যবান। ইউনাইটেড স্টেটস আবার ছাপাখানাতে ব্যস্ত হয়ে পড়ে সবার ডলারের চাহিদা পূরণ করতে। সকল দেশের অর্থনীতি তেল নির্ভর, অতএব সকল দেশের অর্থনীতি ডলার নির্ভর। আর আমেরিকা তো বসেই আছে কাগজের ডলার ঋণ দেওয়ার জন্য, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, IMF এর মাধ্যমে, তাও আবার সুদে। এর চেয়ে ভালো ধান্দা আর কি হবে? ইউনাইটেড স্টেটস আজ বিশ্ব মোড়ল এই পেট্রো ডলারের তেলেসমাতির কারণেই। 2020 সালে যাদের শুধুমাত্র মিলিটারি বাজেটই ছিল $721 বিলিয়ন, না হলে বিশ্ব মোড়ল টিকে থাকবে কিভাবে? এবং তাদের বর্তমান জাতীয় ঋণের পরিমাণ $21 ট্রিলিয়ন। তবে এই বিশাল বেলুন একদিন ব্লাস্ট হবেই।